গল্পের নাম একটি খুনের নেপথ্যে। গল্পটি লিখেছেন ছবি ব্যানার্জি। দোলন পিয়নের কাছ থেকে রেজিস্ট্রি খামটা পেয়ে অবাক হয়ে গেল। আরও আশ্চর্য হলো, খামটা পাঠিয়েছে দীর্ঘ 5 বছর পর তার একমাত্র ছেলে কর্ণ। মায়ের মন ছেলের অমঙ্গল আশঙ্কায় অস্থির হয়ে উঠল। যে ছেলে এই 5 বছরে তার আশা তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত করে না, অথচ সে বছরে 2বার পুরো ছুটিটা কাটাতো তার সাঁইথিয়ায় থাকা একমাত্র মাসির কাছে। দোলনের 10 বছরের বড় দিদি শ্যামলী কর্ণকে বহুবার অনুরোধ করে হাতে পায়ে ধরেও তাকে মার কাছে পাঠাতে পারেনি। ক্লাস 8 থেকে সে একা একাই সুযোগ পেলেই বহরমপুর থেকে সাঁইথিয়ায় মাসির কাছে চলে যেত। যে মানুষটা তার জীবনের সবচেয়ে বড় রাহু, তার কাছে কি এক অমোঘ আকর্ষণে ছেলেটা ছুটে ছুটে চলে যেত কি রক্তের টানে। কর্ণের মাত্র 4 বছর বয়সে দোলন বহরমপুরে নার্সের চাকরিটা পেয়ে একরকম জোর করেই তার বাপের বাড়ি থেকে তাকে নিয়ে এসে নতুন জায়গায় নতুন পরিবেশে মনের মতো করে মানুষ করতে চেয়েছিল। কিন্তু সত্যিই কি মানুষ করতে পেরেছিল? কবে থেকে কর্ণ তাকে মা বলে আর ডাকতো না, আর কবে থেকেই বা সে তার জন্মরহস্য টের পেল? সে ক্লাস 6-7 থেকে বহরমপুর থেকে 20-22 মাইল দূরত্বে একটা ছোট মফস্বল শহরে তার মামার বাড়ি যাওয়ারও বায়না করত। ছেলের একরোখা বায়নার কাছে হার মেনে তাকে সে নিজেই বাসে তুলে দিয়ে আসতো। তবে কি সে ওই বয়সেই মামার বাড়ি থেকে তার অন্ধকারময় জন্মরহস্যটা জেনে গিয়েছিল? দোলনের বাবা মা আর সে নিজে ছাড়া তার জন্মরহস্য তো কাকপক্ষীতেও জানতো না। আর একজন জানতো, বাদল। সে সন্তান সম্ভবা জানলেও কার সন্তান জানতো না। কিন্তু তার চিরশত্রু বাবা তার আর এক মেয়ের সাথে কর্ণের জন্মের কথা তো বলার কথা নয়। তাহলে কি তার কাকা কাকিমাদের কাছে কিছু শুনেছে? দোলনের বাবা সব পারে। সে মেয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কর্ণকে সব জানাতে পারে। বাবাই তার জীবনের সবচেয়ে বড় শত্রু। সেদিন যদি বাবা তার কথা শুনতো, বিশ্বাস করে তার প্রতি সহমর্মিতা দেখাতো, তাহলে কর্ণকে সে 1 মাসের ভ্রূণতে নষ্ট করে জীবনটা নতুন করে শুরু করতে পারত। বাবার প্রতি প্রবল অভিমান, রাগ আর ঘৃণা থেকে সে জেদের বশে তার সন্তানকে নষ্ট করতে চায়নি। কোন ছোটবেলা থেকে সে বাদলকে ভালোবাসত। বিরাট একতলা বাড়িতে তার বাবা ও 2 কাকা কাকিমারা মিলে দোলনরা একসঙ্গে থাকত। সবার হেসেল আলাদা হলেও পরিবারের সবার সঙ্গে সবার হৃদ্যতা ছিল। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে বাদল তার দিদি দোলন এক কাকিমার কাছে মানুষ। একই বাড়িতে একসঙ্গে বড় হয় আস্তে আস্তে ওদের মধ্যে অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছিল। একটু বড় হতেই কাকিমা অবশ্য তাদের মেলামেশা ও বন্ধুত্ব বিষ নজরে দেখত। দোলনরা 4 ভাই বোন। সবার বড় দিদি শ্যামলী, পিঠোপিঠি 2 দাদা পরিমল ও সাধন। সবার ছোট দোলন চাঁপা। ফুটফুটে সুন্দরী বলে বাবা আদর করে নাম রেখেছিল দোলন চাঁপা। দিদির বিয়ের সময় তার বয়স ছিল 10 বছর। দিদি লেখাপড়ায় ভালো ছিল না। কোনো রকমে হায়ার সেকেন্ডারি পাশ করার 2 বছর পর তার সম্বন্ধ করে বিয়ে হয়। ছেলে হাই স্কুলের টিচার, সম্পন্ন অবস্থা। বিধবা মা ছাড়া কেউ ছিল না। দোলনের বাবা স্টেট বাসের ড্রাইভার ছিল। পরবর্তী সময়ে তার 2 দাদার একজন স্টেট বাসের ড্রাইভার ও অন্যজন স্থানীয় স্কুলে টিচার হয়েছিল। সেদিন তার জামাইবাবু এসেছিল দীর্ঘ 10 বছর পর তার দিদির সন্তান সম্ভাবনার সুখবর দিতে। এতদিন ধরে দোলনের বাবা মা তাদের বড় মেয়ের জন্য ভয়ে ভয়ে থাকতো, সন্তান না হবার কারণে মেয়েকে তাড়িয়ে দেবে বলে। এই নিয়ে মেয়ের উপর মাঝে মাঝেই জামাই মানসিক নির্যাতনও করত। মা ঠাকুর দেবতার মানত করে দিদির হাতে কবজ মাদুলিতে হাত ভরিয়ে দিয়েছিল। এই খবরটা শুনে তাদের বুক থেকে যেন 10 মণ পাথরের ভারটা নেমে গেল। এই জামাইবাবুটা যে খুব সুবিধের নয়, সেটা দোলন একটু বড় হতেই হাড়ে হাড়ে টের পেত। তার চোখের লোলুপ চাউনি আর ছলছুতো করে তার গায়ে আদরের ছলে যখন তখন হাত দেওয়া দেখেই বুঝতে পারত। তাই পারতপক্ষে সে জামাইবাবুকে এড়িয়ে চলত। দোলনকে এবারে দেখে জামাইবাবু বলল, বাহ, শালিকা সুন্দরী যে একেবারে গুটি কেটে রঙিন প্রজাপতির মতো চেহারা হয়েছে দেখছি। তোর রূপ যে মুনি ঋষিদেরও মাথা ঘুরিয়ে দেবে রে। আমার শালাবাবুদের যে দেখছি না, তারা সব কোথায়? দোলন বলল,
বড়দার আজ নাইট ডিউটি আছে, ছোটদা একটু বেড়াতে বেরিয়েছে। বেশ বেশ, শাশুড়ি মার হাতে তো লুচি মিষ্টি খেলাম, এবার সুন্দরী শালিকার হাতে যে একটু চা খেতে ইচ্ছে করছে। আমি ঘরে গেলাম, তুই যত্ন করে 1 কাপ চা করে আমাকে খাওয়া দেখি। বাড়ির এক টেরে রান্নাঘরে মা রান্নায় ব্যস্ত। বাবা অবসর নেওয়ার পর বাড়িতে বসেই মদ খেত। বাবার এই মদ খাওয়ার অভ্যেস তারা ছোট থেকে ভাই বোন সবাই জানতো। এক ঘড়া মদ খেয়েও বাবা স্টেডি থাকতো। সেদিন জামাইবাবুর ঘর সংলগ্ন বারান্দায় বসে বাবা মদ নিয়ে বসেছিল। দোলন চা দিয়ে চলে আসতেই জামাইবাবু খপ করে হাতটা ধরে বলল, আরে এত তাড়া কিসের তোর? কতদিন পরে এলাম, একটু কাছে এসে বসে গল্প করবি না? হাত ছাড়ুন, আমার কাজ আছে। ছাড়বো বলে কি হাত ধরেছি? এত বড় সুযোগটা কি করে হাতছাড়া করি বল? বলেই একটা রুমাল বের করে মুখে ঠেসে ধরে বিছানায় এনে ফেলল। দোলন হাত পা ছুড়ে প্রতিরোধ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সর্বনাশ যা করার সে করেই ছাড়ল। তার বাবা ধস্তাধস্তির আওয়াজ নিশ্চিত পেয়েছিল। দোলন আলুথালু চেহারায় বাবার কাছে কাঁদতে কাঁদতে সব বলতে বাবা রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল, তুই মিথ্যে কথা বলছিস। দোলন তার জামাইবাবুর গলার লম্বা ঝুলে সোনার ছেঁড়া চেনটা দেখিয়ে বলল, বাবা এই চেনটা আমি সেই সময় ছিঁড়ে দিয়েছিলাম, এই দেখো সেই ছেঁড়া চেন। বলো বাবা, এটাও মিথ্যে? বাবা ছোঁ মেরে চেনটা কেড়ে নিয়ে বলল, আর একটা কথাও বলবি না, এই চেনের কথা কাউকে বললে তোকে জ্যান্ত পুঁতে রেখে দেব। দোলন ছুটে এসে মার কাছে কেঁদে বলল, মা তুমিও কিছু বলবে না? মা তার দিকে কিছুক্ষণ ফ্যাল করে চেয়ে বলল, চুপ করে যা মা, এই নিয়ে হইচই করলে তোর দিদির সংসারটা ভেঙে যাবে। জামাইবাবু ঘর থেকে নির্লজ্জের মতন বেরিয়ে এসে বলল, আমার নামে এসব মিথ্যে বলতে তোর লজ্জা করছে না? ছেনাল ঢলানি মেয়ে কোথাকার, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা সে কথা শুনে তাকে আগা পাশতলা মেরে চুলের মুঠি ধরে জামাইয়ের পায়ে মাথা ঠুকে দিয়ে বলল, তোর জামাইবাবুর কাছে ক্ষমা চা মুখপুরি। দোলন মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। ঠিক পরের মাস থেকে দোলনের পিরিয়ড বন্ধ হলো। পরপর 2 মাস পিরিয়ড বন্ধ দেখে দোলন সোজা তার বাবার কাছে এসে বলল, বাবা আমি প্রেগনেন্ট। তার বাবা শুনে চমকে উঠে বলল, হারামজাদি, আমার সঙ্গে মশকরা করতে এসেছিস? দোলন বলল, এই সম্ভাবনা যে হতে পারে তুমি জানতে না বাবা? আমি যা বলছি সত্যি বলছি, আর এ কাজ যে তোমার লম্পট জামাই করেছে সেটাও তুমি জানো। তুই পরিমলের সঙ্গে কলকাতায় তোর মাসির কাছে থেকে ওটা নষ্ট করে আয়। দোলন ক্রুড় হেসে বলল, এ বাচ্চা তো আমি নষ্ট করব না বাবা। বোকামি করিস না মা, এ কথা কেউ জানবে না। তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিস, আরও লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়া, আমি তোর ভালো ছেলে দেখে বিয়ে দেব। দোলন বলল, বাবা আমি জানি তুমি সেদিন ধস্তাধস্তির আওয়াজ কানে শুনেও নিশ্চিন্তে বসে মদ গিলছিলে। ভুল ভেবেছিস মা, আওয়াজ আমার কানে এসেছিল ঠিকই, কিন্তু জামাই যে এটা করতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। হাতে নাতে প্রমাণ পেয়েও তুমি কি করেছিলে? অন্তত তোমার ওই লম্পট জামাইকে জুতো পেটা করলেও জানতাম তুমি বাবার কাজ করেছ। সব জেনেও শুধুমাত্র মেয়ের সংসার বাঁচাতে আমাকে জামাইয়ের সামনে মেরে তার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেছ। বাচ্চাকে কার পরিচয়ে বড় করবি? ও আমার পরিচয়ে বড় হবে। সারা জীবন তুমি একটা সন্তানের সুখের বিনিময়ে আর এক সন্তানের অসুখী জীবন চেয়ে চেয়ে দেখবে। এই শাস্তি তোমার প্রাপ্য বাবা। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে মুখ রাখতে আমার একটা অনুরোধ অন্তত রাখ মা। বাচ্চা না জন্মানো পর্যন্ত তুই কলকাতায় মাসির বাড়ি গিয়ে থাক। মাসি রাখতে রাজি হলে আমার আপত্তি নেই। সামনের মাসে আমার পার্ট 1 পরীক্ষা না দিয়ে আমি যাব না। বাচ্চা জন্মানোর পর আমি আবার লেখাপড়া শুরু করব। দোলনের সবটুকু রূপ নিয়ে জন্ম নিল ফুটফুটে একটা ছেলে। দোলন ছেলের নাম রাখল কর্ণ, আদরের নাম কানু। কলকাতা থেকে 2 মাসের বাচ্চা নিয়ে ঘরে ফিরলে দোলনের বাবা কল্পিত জামাইয়ের মৃত্যু সংবাদ দিয়ে আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করলেও কানাঘুষো বন্ধ করতে পারল না।
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা দোলনের হঠাৎ বিয়ে ও বৈধব্য নিয়ে আড়ালে আবডালে ফিসফাস করত। দোলন ফিরে এসে নার্সিংয়ে ভর্তি হলো। কর্ণ 3.5 বছর বয়সে দোলন বহরমপুরে নার্সের চাকরি পেল। নিজের পায়ে দাঁড়াতে পেরে তার আত্মবিশ্বাস তো বাড়লই, বাবা মাও অনেকটা নিশ্চিন্ত হলো। বাদল সেই সময় সবে ইংরেজি অনার্স নিয়ে পার্ট 2 পাশ করেছে। দোলনের হঠাৎ কলকাতায় চলে যাওয়া ও 2 মাসের বাচ্চা নিয়ে ফিরে আসার ব্যাপারটা শুধু বাদল জানত। দোলনের বাবার মিথ্যে জামাইয়ের নাটকটাও তার অজানা ছিল না, শুধু বাচ্চাটার বাবাকে এটা জানতো না। বাদল সবটা জেনেও বলেছিল, দোলন, আমি তোকে ভালোবাসি। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস। আমি কোনোদিনও জানতে চাইবো না তোর বাচ্চাটার বাবাকে। আমি তোর বাচ্চার বাবা হতে সানন্দে রাজি আছি। শুধু আমার লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া পর্যন্ত তুই আমাকে কিছুটা সময় দে। দোলন বলল, আচ্ছা বাদল, আমার হঠাৎ বিয়ে করাতে তো সত্যিই কষ্ট হয়েছিল। আমার দুর্ভাগ্য, ছেলেটা জন্মের পরেই সে একটা দুর্ঘটনায় মারা গেল। বিশ্বাস করো, বিয়েটা হঠাৎ করেই মাসি ঠিক করেছিল। বাদল বলল, দোলন জেঠু, মানে তোর বাবার কথা শুধু আমি কেন, কেউ বিশ্বাস করেনি। আমি তোকে খুব ছোট থেকে চিনি। তুই লেখাপড়া ছেড়ে দিয়ে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেওয়ার মতো মেয়ে নোস। এই বাচ্চা তোর অনিচ্ছাতে পেটে এসেছে। আমাকে কেন মিথ্যে বলছিস? দোলন একটু বিষণ্ণ হেসে বলল, বাদল, তুই চাকরি পাস বা না পাস, আমি ভবিষ্যতে তোকেই আমার জীবনসঙ্গী করতাম। এটা তুইও জানতিস। দরকারে দুজনে টিউশনি করেও সংসার করতাম। কিন্তু এখন তুই যখন সবটা জানিসই, তখন আর সেটা সম্ভব নয়। অন্যের দায় তুই কেন নিবি? আমি তোর জন্য অপেক্ষা করব দোলন। আত্মীয় স্বজনরা কানাঘুষো করলেও সময়ের সঙ্গে সবটা আস্তে আস্তে থিতিয়ে আসছিল। দোলনও খানিকটা নিশ্চিন্ত হয়েছিল। কিন্তু একদিন চাকরির জায়গা থেকে বাড়ি ফিরে বাবার ঘরে বাবার গলা কানে এলো। বাবা মাকে বলছে, হ্যাঁ গো, দোলন তো এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। ছেলেটার জ্ঞান হবার আগেই ওকে দোলনের কাজ ছাড়া করে দিলে কেমন হয়? কানুকে না হয় আমরাই মানুষ করব। ও বড় হলে আমার সমস্ত বিষয় সম্পত্তি, টাকা পয়সা, বাড়িঘর 2 ছেলের সঙ্গে সমান ভাগে ভাগ করে দেব। ছেলেটা কাজ ছাড়া হলে মেয়েটা নিজে কাউকে পছন্দ করে বিয়ে করে সংসারী হতে পারবে। দোলন সহজে বাড়ি না ছাড়লে ওকে অপমান করে হলেও বাড়ি থেকে বের করে দাও। মা বলছে, বলি তুমি বাপ না কসাই? ওর এত বড় সর্বনাশ করেও স্বাদ মেটেনি? ও নিজের দুধের শিশু ছেলেটাকে কেড়ে নিয়ে ওকে অপমান করে তাড়িয়ে দেবে? আমি মেয়ের ভালোর জন্যই বলছি। সব দোষ কি আমার? জামাইটার একটু ছোঁক করা বাই ছিল জানতাম। ভেবেছিলাম মেয়েটার সঙ্গে একটু ফষ্টি নষ্টি করে টানাটানি করছিল। এত বড় সর্বনাশটা করবে আমি জানতাম? আর জামাইকে কিছু বললে তোমার বড় মেয়ের সংসার ভাঙাটা কি তুমি সহ্য করতে পারতে? অল্প বয়সে একটা ভুলের জন্য মেয়েটা কি সারা জীবন মাসুল গুনবে? আমি তো কানুর উপর অবিচার করছি না। মেয়েটার মুখের দিকে চাইলে যে আমার বুকটা ফেটে যায়। মা বলল, এখন আর হা হুতাশ করে কি হবে? সবই আমার কপাল। দোলন সেদিনই সিদ্ধান্ত নিল, সে ছেলেকে নিয়ে বহরমপুরে ঘর ভাড়া করে থাকবে। বাদল তখন সদ্য বহরমপুরে একটা স্কুলে চাকরি পেয়েছে। কর্ণকে নিয়ে সেই থেকে দোলনের একার লড়াই শুরু হলো। বাদল কর্ণের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ছায়ার মতো তাকে আর কর্ণকে আগলে রেখেছিল। দোলন বহু অনুরোধ করেও বাদলকে বিয়েতে রাজি করতে পারেনি। খামটা হাতে নিয়ে দোলন অতীতে ডুবে গিয়েছিল। হুঁশ ফিরতে চারিদিকে ধোঁয়া ও পোড়ার গন্ধে রান্নাঘরে গিয়ে দেখল গ্যাসে ভাত, মাছের ঝোল পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাসটা তড়িঘড়ি নিভিয়ে ঘরে এসে খামটা খুলল। কর্ণ লিখেছে, মা, আজ 10 বছর পর তোমাকে মা বলে ডাকলাম। আজ আমি স্বীকার করছি মা, ক্লাস 8 থেকে নাকি তারও আগে থেকে তোমাকে আমি ঘেন্না করতাম। মামার বাড়িতে গেলে যখন তোমার কাকা কাকিমারা আমাকে নিয়ে ফিসফাস করে কথা বলতো, যখন বাবার নাম জিজ্ঞেস করে কেমন যেন ব্যঙ্গের হাসি হাসতো, দাদু দিদা যখন তুমি কেমন আছো জিজ্ঞাসা করা তো দূরের কথা, তোমার নামটাও মুখে উচ্চারণ করতো না, তখনই বুঝেছিলাম আমার জন্মে কোনো রহস্য আছে।
তোমাকে কখনো বাবার ছবি দেখতে চাইলে বলতে সব ছবি নষ্ট হয়ে গেছে। তুমি বলেছিলে আমার জন্মের আগেই নাকি আমার বাবা মারা গেছে। বাবার ব্যবহার করা কোনো পোশাক বা চিহ্ন নেই দেখে আমার সন্দেহ হতো। আমার দুটো বন্ধুর বাবা ছিল না, কিন্তু তাদের বাবার ছবি ছিল। তোমাকে বাবার বিষয়ে কিছু জানতে চাইলে তুমি প্রচণ্ড বিরক্ত হতে। একবার তোমাকে আমার দাদু ঠাম্মা বাবার আত্মীয় স্বজনের কথাও জিজ্ঞেস করেছিলাম। তুমি বলেছিলে খুব ছোটবেলায় বাবার মা বাবা মারা গিয়েছিলেন। আত্মীয় স্বজন কখনো যোগাযোগ রাখেনি। ওই শিশু বয়সে আমি বুঝতে পারতাম তুমি মিথ্যে বলছো। তোমার প্রতি নিষ্ফল আক্রোশে আমার ঘেন্না তীব্র থেকে তীব্রতর হতো। মনের মধ্যে তখন থেকে বিশ্বাস জন্মেছিল আমি তোমার অবৈধ সন্তান, তোমার লালসা ও পাপের ফসল। যে বাদল মামা আমার শিশুকাল থেকে আমাদের সব সুখ দুঃখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল, আমার সব রকম আবদার যার কাছে অকুণ্ঠে বলতে কোনো সংকোচ বোধ করিনি, সেই মানুষটাকে জড়িয়ে তোমাকে বেশ্যা বলতেও আমি দ্বিধা বোধ করিনি। মা, আমি তোমার কাছ থেকে পালাতে চেয়েছিলাম। হায়ার সেকেন্ডারি পরীক্ষায় 97% নম্বর পেয়ে আমি তোমারও বাদল মামার কথা মতো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইচ্ছে করেই বসিনি। আমি জানতাম তোমার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। তুমি চেয়েছিলে আমি বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হই। আমি তোমার উপর প্রতিশোধ নিতেই মিলিটারিতে চাকরি নিয়ে চলে গেলাম। দিন 15 আগে মাসির ফোনে জানলাম মাসির একমাত্র মেয়ে দীপালিদি শ্বশুরবাড়িতে মাত্র 3 দিনের জ্বরে মারা গেছে। সে সন্তান সম্ভবা ছিল। তুমি তো জানো মাসিকেই আমি মায়ের মতো ভালোবাসতাম। একমাত্র তার কাছে গেলেই আমি মানসিক শান্তি পেতাম। মেশো আমাকে পেলে কেমন যেন বুভুক্ষুর মতো আঁকড়ে ধরত। আমি এতদিন সেটা নিখাত ভালোবাসা বলেই শুধু ভাবতাম। আমি 2 মাস পর ছুটি পেতেই মাসির বাড়ি ছুটে গেলাম। সেই সময় মেশোর অসংলগ্ন কিছু কথাবার্তায় আমার কেমন যেন খটকা লাগলো। মেশো বলল আমি নাকি এখন তার বাড়িঘর, বিষয় সম্পত্তি, টাকা পয়সার একমাত্র উত্তরাধিকার। অথচ মেশোর এক খুড়তুতো ভাইপো আছে। তার এই বাড়ির সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ আছে। তার এখানেই বাড়ি। মাসি মেশো তাকে ভালোবাসে। আমি 2 দিন পরেই মামার বাড়িতে এসেছিলাম। বড় হয়ে আমি বহুদিন মামার বাড়ি যাইনি। আমি এবারে দাদুকে চেপে ধরেছিলাম আমার জন্মরহস্য জানার জন্য। দাদু বয়সের ভারে নুজু হয়ে গেছে। দাদু অকপটে আমাকে সব বলেছে। তোর মায়ের দুর্ভাগ্যের জন্য আমিই দায়ী। সে আমাকে শাস্তি দিতে চেয়েছিল বলেই তোকে ভ্রূণে নষ্ট করেনি। তার কাছে ক্ষমা চাওয়ার আমার মুখ নেই। আমার সবচেয়ে আদরের সন্তানের অসুখী জীবন আমি সত্যি চেয়ে চেয়ে দেখলাম। জীবনভর শাস্তি ভোগ করলাম দাদু ভাই। মা, দাদু আমাকে সেই ছিঁড়ে যাওয়া সোনার চেনটাও দিয়েছে। মা, আমি জীবনে তোমার প্রতি কোনো কর্তব্য করিনি, ভালো তো বাসিনি। আমার অপরাধের কোনো ক্ষমা নেই মা। তবে আমি তোমার প্রতি অন্যায়ের প্রতিশোধ নেব মা। যে লম্পট লোকটা আমার নিরপরাধ পবিত্র মায়ের সব রং কেড়ে নিয়েছে, আমার জীবনের সব আলো মুছে দিয়েছে, তাকে আমি ছাড়ব না। লোকটাকে আমি নিজে হাতে খুন করব। এই চিঠি যখন তুমি হাতে পাবে তখন জানবে আমার খুন করা শেষ। তোমার কাছে আমার শেষ একটা অনুরোধ মা, তুমি বাদল মামাকে বিয়ে করো। আমি জানি সে মানুষটা কোনো কিছুর প্রত্যাশা না করে তোমার জন্য আজীবন পাশে থাকবে। এমন একটা দুর্লভ চরিত্রের মানুষ আমার বাবা হবে, এটা ভেবে আমি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরব। মা, তোমার পায়ে আমার শতকোটি প্রণাম। ইতি হতভাগ্য কানু। দোলন চিঠিটা পড়ে থরথর করে কাঁপতে লাগলো। চোখের জলে শাড়ি ভিজে গেল। এ কি করলো কর্ণ? তার কাজ ছাড়া হয়ে ভালো থাকলে ভালো থাকুক, এটাই তার অনেক প্রাপ্তি। এই খুনটা তো একসময় সেই করতে চেয়েছিল। কখনো মনে হয়েছিল খাবারে বিষ দিয়ে মারবে, কখনো মনে হতো ধারালো দাঁত দিয়ে ধর থেকে মুন্ডুটা এক কোপে নামিয়ে দেবে। শুধু কি সন্তানের মুখ চেয়ে? সঙ্গে তার ভালো মানুষ দিদির মুখ চেয়েও কল্পনাটা কল্পনাই থেকে গিয়েছিল। এখন সে কি করবে? কোনো রকমে বাদলকে একটা ফোন করলো, কিন্তু বাদল আসার আগেই উদ্ভ্রান্ত চেহারায় তার দিদি এসে হাজির হলো। বলল, কাঁদিস না দোলন,
কানু তার মেসোকে খুন করতে গিয়ে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগে পুলিশ কানুকে অ্যারেস্ট করেছে। আমি আমার সব গয়নাগাটি টাকা পয়সা নিয়ে এসেছি, ভালো উকিল দেব, বড়জোর কানুর কয়েক বছরের জেল হবে। কিন্তু আমি বুঝতে পারছি না কানু তার মেসোকে হঠাৎ মারতে গেল কেন। সে তো মেসোকে খুব ভালোবাসতো। কানু এক পেট মদ খেয়ে রাত 8টার সময় মেসোকে তার ঘরে ডাকে। আমি সেই সময় রান্নাঘরে ছিলাম। একটা চেয়ারে মেসোকে বসিয়ে একটা সোনার চেন দেখিয়ে চিৎকার করে বলে, এই ছেঁড়া চেনটা চিনতে পারছিস শয়তান? আজ তোর পাপের ঘোড়া পূর্ণ হবার দিন। আমি চিৎকার শুনে ছুটে এসেছিলাম। দেখলাম কানু বন্দুকটা দিয়ে কাঁপা হাতে পরপর দুবার গুলি করল। ও সোজা হয়ে মাটিতে দাঁড়াতেই পারছিল না। দুবার গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। ও চেয়ার থেকে শুধু মুখ থুবড়ে মাটিতে পড়ে গিয়েছিল। আমি কখনো কানুকে মদ খেতে দেখিনি। শান্ত ভদ্র ছেলেটা হঠাৎ খেপে গেল কেন বুঝতেই পারলাম না রে। ঠাকুর রক্ষে করেছে। দোলন নিঃশব্দে চিঠিটা দিদির হাতে দিল। শ্যামলী চিঠিটা পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এক ছাদের তলায় এতগুলো বছর একসঙ্গে কাটিয়েও মানুষটাকে চিনতে পারলাম না। বুঝতে পেরেছি, এই জন্যই তুই এতদিন আমার বাড়ি কখনো যাসনি। ওর পাপেই আমার মেয়েটা অকালে মারা গেল। তুই তো আমাকে সব কিছু জানাতে পারতিস বোন। জানলে কি করতিস দিদি? বাপের বাড়িতে কি জায়গা পেতিস? পরনির্ভর মেয়েদের নিজস্ব কোনো ছাদ থাকে না দিদি। আমিও স্বনির্ভর না হলে বাবা দাদার দয়ায় আমাকেও থাকতে হতো। কিন্তু আমার ছেলেটার কি হবে রে দিদি? ভয় পাস না, দরকার হলে আমি ওর বিরুদ্ধে সাক্ষী দেব। আচ্ছা, একটা কথা বলবো বোন, কানু ছোট থাকতে তুই বাদলকে বিয়ে করলি না কেন? সে তো সব জেনেও তোকে বিয়ে করতে চেয়েছিল। আমি জানতাম না দিদি বাদল এভাবে আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাবে। যখন বুঝলাম তখন কর্ণ অনেকটা বড় হয়ে গেছে। তুই এবার কানুর অনুরোধটা রাখ, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। আমি আর ওর কাছে ফিরে যাব না। তুই আমাকে একটু আশ্রয় দিবি? কর্ণের 5 বছরের জেলে ভালো ব্যবহারের জন্য ঠিক 4 বছর 1 মাসে তার ছুটি হয়ে গেল। তাকে নিতে এসেছিল বড় মাসি, বাদল, দোলন ও তার ছোট্ট মেয়ে তিতলি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।